আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই ইউপে সংবাদ শিরোনাম। প্রথম ধাপে ৭৮ উপজেলার নির্বাচন কাল। বেশিরভাগ দল অংশ না নিলেও ভোটার উপস্থিতি ভালো হবে মনে করছে কমিশন। ডাকসু নির্বাচনের প্রচারণা শেষ আজ। সোমবার ভোট, ২৪ ঘন্টার বিশেষ নজরদারির ঘোষণা পুলিশের। নির্বাচন সুষ্ঠু করার আহ্বান সাবেক ভিপি ও শিক্ষার্থীদের। নারী নির্যাতনকারীরা সমাজের শত্রু বললেন প্রধানমন্ত্রী। ধর্ষকদের বিরুদ্ধে জনমত গঠনের আহ্বান। আত্মসমর্পণ না করলে মাদক ব্যবসায়ীদের পরিণতি হবে ভয়াবহ, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী। বললেন মাদকের অস্তিত্ব থাকবে না বাংলাদেশে। সংবাদে এছাড়াও থাকছে পরবর্তী প্রজন্মের প্রতিভাবান শিল্পী গড়ে তোলার আহ্বান ডক্টর মাহফুজুর রহমানের। এবারে বিস্তারিত। কাল প্রথম ধাপের উপজেলা নির্বাচন। সারা দেশে একযোগে ৭৮টি উপজেলায় সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হবে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরই মধ্যে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ২৯ জন। এই নির্বাচনে বেশিরভাগ দল অংশ না নিলেও ভোটার উপস্থিতি ভালো হবে বলে মনে করছে কমিশন। বিস্তারিত একরামুল হক সায়েমের রিপোর্টে। জাতীয় নির্বাচনের ২ মাসের মাথায় দেশব্যাপী অনুষ্ঠিত হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন। তবে একই সময়সূচিতে না হয়ে ৫ দফায় উপজেলা নির্বাচন শেষ করবে নির্বাচন কমিশন। প্রথম দফায় ভোট হবে ৭৮টি উপজেলায়। এদিন রংপুর, ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী বিভাগের ১২ জেলার মেয়াদ শেষ হওয়া উপজেলাগুলোতে নির্বাচন হবে। ভোট গ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ব্যালট পেপার সহ যাবতীয় নির্বাচনী মালামাল জেলা এবং উপজেলা পর্যায়ে পৌঁছানো হয়েছে। এ দফায় ৩ পদে প্রার্থী সংখ্যা ৮৪২ জন। এর মধ্যে চেয়ারম্যান ২০৭, ভাইস চেয়ারম্যান ৩৮৬ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৪৯ জন ভোটের লড়াইয়ে রয়েছেন। এবারের উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি সহ সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো। ফলে বিদ্রোহী প্রার্থীদের সাথে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আওয়ামী লীগ প্রার্থীদের। আবার কোথাও কোথাও দলের বহিষ্কার আদেশ নিয়ে নির্বাচনে রয়েছেন বিএনপি নেতারা। এরই মধ্যে চেয়ারম্যান পদে ১৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। উপজেলা পরিষদ হচ্ছে একটি স্থানীয় সরকারের নির্বাচন এবং প্রার্থীরা যথেষ্ট তৎপর থাকেন। তারা সেভাবে প্রচার করেছেন, ক্যাম্পেইন করেছেন এবং আমরা মনে করি যে উপজেলা পরিষদের উপস্থিতির হার অনেক বেশি হবে। এবারই প্রথম উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দলীয় প্রতীক নিয়ে নির্বাচন হচ্ছে। একই সাথে প্রথমবারের মতো এই নির্বাচনে ইভিএমে ভোট নেওয়ার আইনি সুযোগ থাকলেও প্রথম দফায় তা ব্যবহার হচ্ছে না। কোনো ভোট কেন্দ্রে ভোট গ্রহণে কোনো অনিয়ম হলে ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদেরও দায়ী করা হবে। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা দায়িত্ব থাকবেন তাদেরও দায়িত্বের জবাবদিহিতার বাহিরে নয়। দেশে এখন ৪৯২টি উপজেলা পরিষদ রয়েছে। এর মধ্যে ১০ মার্চ থেকে ১৮ জুন পর্যন্ত ৫ ধাপে ৪৮০ উপজেলায় নির্বাচন হচ্ছে। মেয়াদ শেষ না হওয়া এবং আইনি জটিলতা থাকায় বাকি ১২ উপজেলায় এবছর নির্বাচন হচ্ছে না। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। সিরাজগঞ্জের নির্ধারিত ৭ উপজেলার কেন্দ্রগুলোতেও পাঠানো হয়েছে ব্যালট বাক্স, ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী। সুষ্ঠু নির্বাচনের জন্য সব ব্যবস্থা রাখার কথা জানিয়েছেন কর্মকর্তারা। তবে সব দল অংশ না নেওয়ায় এবারের উপজেলা নির্বাচন নিয়ে তেমন আগ্রহ নেই সাধারণ ভোটারদের। স্থানীয় প্রতিনিধি ফেরদৌস হাসানকে সাথে নিয়ে সিরাজগঞ্জ থেকে আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। ক্যামেরায় ছিলেন এমদাদুল হক। প্রথম ধাপের এই নির্বাচনে সিরাজগঞ্জের ৭ উপজেলায় ভোট গ্রহণের প্রস্তুতি ও আয়োজন শেষ হয়েছে শনিবার বিকেলেই। জেলার ৯ উপজেলার মধ্যে উল্লাপাড়ার ভোট গ্রহণ স্থগিত রয়েছে আদালতের আদেশে। কামারখন্দ উপজেলা পরিষদের মেয়াদ এখনও ফুরায়নি। গাজীপুর ও সিরাজগঞ্জ সদরে নৌকা প্রতীক পাওয়া চেয়ারম্যান প্রার্থীরা জিতেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। তাই চেয়ারম্যান নির্বাচনে ভোট গ্রহণ হচ্ছে মূলত জেলার ৫ উপজেলায়। আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে সুষ্ঠু সুন্দরভাবে ভোটকে উঠে নিয়ে আসতে যে করণীয়গুলো সেগুলো সুন্দরভাবে পালন করা এবং কেউ যত ভোটকে প্রভাবিত করতে না পারে সেই সম্পর্কে আমাদের সম্পূর্ণ ধারণা দিয়েছেন এবং সেইভাবে আমরা কাজ করব। এবার ভোট খুবই সুষ্ঠুভাবে নেওয়ার নির্দেশ আছে। উপর থেকেও বলছে যে কোনো প্রকার চুপি চলবে না
সঠিকভাবে ভোট নিতে হবে। নির্বিঘ্নে নির্বাচন সম্পন্ন করতে মোতায়েন করা হয়েছে বিজিবি সহ পর্যাপ্ত নিরাপত্তা বাহিনীর সদস্য। ভোটাররা নির্ভয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন এমন পরিবেশই নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। ভোটাররা ভোট কেন্দ্রে নির্বিঘ্নে আসবে এবং যার ভোট সেই দিবে এবং তাকেই করা হবে। এই ধরনের অন্য কোনো পরিস্থিতি বা পরিবেশ সৃষ্টির কোনো আশঙ্কা নাই। উপজেলা নির্বাচন নিয়ে এত আয়োজন হলেও তাতে খুব একটা আগ্রহ নেই সিরাজগঞ্জের সাধারণ ভোটারদের। সব দল অংশ নিলে পরিস্থিতি অন্যরকম হতো বলেও মনে করেন তারা। বিরোধী দল ভোটে অংশগ্রহণ করে না কেন সেই জন্য আগ্রহ। যদি সব দল অংশগ্রহণ করত তাইলে মানুষের ভিতরে এক ধরনের উৎসব উদ্দীপনা কাজ করতে, কিন্তু সেই বিষয়টা কিন্তু নাই। জাতীয় নির্বাচনের পর আবারও ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন সিরাজগঞ্জের 7 উপজেলার মানুষ। বিএনপি অংশ না নিলেও এখানে প্রার্থীর সংখ্যা একেবারে কম নয়। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন 64 জন। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে হবে বলে মনে করছেন ভোটাররা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, সিরাজগঞ্জ। ডাকসু নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ সোমবার। ভোট, নির্বাচনী আচরণবিধি আর প্রচারণা নিয়ে শেষ দিনেও ছাত্রলীগ ও ছাত্র দলের মধ্যে ছিল পাল্টাপাল্টি অভিযোগ। তবে ভোটের দিন ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ রাখার অঙ্গীকার দুই সংগঠনের নেতাদেরই। এদিকে ভোটের পরিবেশ নির্বিঘ্ন রাখতে ক্যাম্পাসে আগের দিন থেকে 24 ঘন্টার বিশেষ নজরদারির কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার আসুজ্জামান মিয়া। হাবিবুর রহমান অভির রিপোর্ট। সোমবার ডাকসু নির্বাচন। 29 বছর পর এই নির্বাচন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। তাই ভোট দেওয়ার অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় বিশ্ববিদ্যালয়ের 43,000 শিক্ষার্থী। নেতা নির্বাচনের পাশাপাশি চাওয়া পাওয়া নিয়েও আছে ভোটারদের নানা কথা। নির্বাচনের স্লোগান হচ্ছে শিক্ষা বান্ধব ক্যাম্পাস বিনির্মাণের প্রত্যয়। খাবারের যে মান, এটা নিয়েও সাধারণ ছাত্রদের মধ্যে অসন্তুষ্টি রয়েছে। যেখানে প্রায় 40,000 ভোটার, সেখানে দুপুর 2টো পর্যন্ত ভোট দিলে আমার মনে হয় কোনো একটা সমস্যা তৈরি হতে পারে। বাংলাদেশ ছাত্রলীগ বিভিন্ন ভোটারদেরকে এবং সাধারণ শিক্ষার্থীদেরকে বলছে যে তোমরা কোথায় ভোট দিচ্ছ আমরা দেখব এবং আমাদেরকে এটা দেখাইতে হবে। প্রশাসন থেকে কোনো ধরনের ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হয়নি। শনিবার রাত 12টা পর্যন্ত প্রচারণার শেষ সময় বেঁধে দেয় নির্বাচনী কর্মকর্তারা। তাই প্রচারণার শেষ ভাগে ব্যস্ততা কেটেছে প্রার্থী আর নেতাদের কর্মতৎপরতা। বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে মিছিল করেছে ছাত্রদল। মিছিলটি অপরাজয় বাংলা হয়ে মধুর ক্যান্টিনে গিয়ে শেষ হয়। অন্যদিকে টিএসসি এলাকায় প্রচারণা চালিয়েছে ছাত্রলীগ। যোগ্য নেতা নির্বাচনে ভোটারদের নজর কাড়ার চেষ্টা ছিল তাদের। জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশস্ত্র মিছিল করেছে, হুঙ্কার তুলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় হবে আধিপত্য ও সন্ত্রাসবাদ মুক্ত নিরাপদ ক্যাম্পাস। ভোটের দিন ক্যাম্পাসের আইন শৃঙ্খলা বিশেষ নজরদারি ও নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। 10 তারিখ সন্ধ্যা 6টা থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সাধারণের চলাচল সীমিত রাখব। 1990 সালের পর বিরোধী ছাত্র সংগঠনের আপত্তির কারণে ডাকসু নির্বাচন করতে পারেননি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। এবার সবার প্রত্যাশা সফল নির্বাচনের মাধ্যমে আবারও পুরোদমে চালু হবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ। হাবিবুর রহমান অভি, এটিএন বাংলা, ঢাকা। ডাকসু নির্বাচন সুষ্ঠু করতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক ভিপি ও শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দিনভর মিলন মেলায় তারা এই আহ্বান জানান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে এগিয়ে আসতে সাবেক শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান বিশিষ্টজনেরা। আরও জানাচ্ছেন মোর্শেদ আলম। গৌরবের ঢাকা বিশ্ববিদ্যালয় মাত্র 2 বছর পর পার করবে 100 বছর। ঢাকা বিশ্ববিদ্যালয় আমার অহংকার, এখনই সময় দায়মোচনের। এই স্লোগান নিয়ে শনিবার দিনভর সাবেক শিক্ষার্থীদের মিলন মেলা বসে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এ আয়োজনের শুরু। তারপর দেশের রাজনীতি, অর্থনীতি আর ব্যবসা বাণিজ্যে নেতৃত্ব দেয়া সাবেক শিক্ষার্থীদের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান। একটা টেবিল দখল করে সেইখানে বেশ কিছুক্ষণ বসে থাকলে ভালো আড্ডা জমে। 98 বছরে বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে দেশে বিদেশে নানা ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে কয়েক লাখ শিক্ষার্থী। এরপরও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য মাত্র 10,000-এর কিছু বেশি, আর মিলন মেলায় অংশ নিয়েছেন তারও অর্ধেক। ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলনের সূতিকাগার, ঢাকা বিশ্ববিদ্যালয় নেতা তৈরির কারখানা। ডাকসু নির্বাচনের দিকে বা মাননীয় উপাচার্যকে বলেছি
যে নির্বাচনটা যেন সুষ্ঠু হয়। 60-এর দশকের মানের পুরনো লাইব্রেরি কিংবা সীমিত সেবার বিশ্ববিদ্যালয় মেডিকেলের মতো অনেক কিছুই একটু সদিচ্ছা থাকলেই বদলে যেতে পারে সাবেক যে কোনো শিক্ষার্থীর হাত ধরে, এমন আশাবাদ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের। যে বিশ্ববিদ্যালয় আমাদেরকে এত বড় সম্মানের অধিকারী করেছে, সেই বিশ্ববিদ্যালয় আমাদেরকে প্রতিদানের সময় এসছে। আপনাদের প্রত্যেকেই যদি একটু একটু করে এগিয়ে আসেন, তাহলে আমাদের যে চ্যালেঞ্জ সমূহ আছে সেই চ্যালেঞ্জ সমূহ আমরা মোকাবেলা করতে সক্ষম হব। বর্তমানে 54,000 শিক্ষার্থীর এই বিশ্ববিদ্যালয়ের সুনাম দেশে বিদেশে আরও ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ছিল পুরনো শিক্ষার্থীদের কণ্ঠে। মোর্শেদ আলম, এটিএন বাংলা, ঢাকা। নারী নির্যাতনকারীরা সমাজের শত্রু বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ধর্ষকদের বিরুদ্ধে জনমত গঠনের আহ্বান জানান তিনি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য না করতে ধর্মীয় নেতাসহ সবার প্রতি অনুরোধ জানান তিনি। সর্বস্তরের নারীর ক্ষমতায়নে আওয়ামী লীগ সরকারের নানা পরিকল্পনার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, নারীদের বাদ দিয়ে উন্নত সমাজ গড়া সম্ভব নয়। বিস্তারিত জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। বর্তমান বিশ্বে 65% নারী কাজের সাথে জড়িত থাকলেও মাত্র 10% নিয়মিত আয় করে থাকেন। এমন পরিস্থিতিতে সবাই মিলে ভাবো, নতুন কিছু গড়ো, নারী পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো, এই প্রতিপাদ্য নিয়ে এবারের নারী দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে সমাজে নারী অধিকার আদায়ে বিশেষ ভূমিকা রাখায় বিভিন্ন পেশায় 5 নারীকে জয়িতা সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারীর অধিকারে বেগম রোকেয়ার অবদানের কথা স্মরণ করেন তিনি। নারীদের অধিকার আদায়ে তার সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলা করতে নারীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। ধর্মের নামে, ইসলাম ধর্মের নামে কেউ কেউ এই নারীদেরকে ঘরে বন্দি করে রাখার কথা বলে, শিক্ষা গ্রহণ করার বিরোধিতা করে। তাদের উদ্দেশ্যে এটুকুই বলতে চাই যে ইসলাম ধর্ম এমন একটি ধর্ম, যে ধর্মটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রবর্তন করে যান। কিন্তু তার জীবন শুরু হয়েছিল একজন নারী যিনি ব্যবসা করতেন, বাণিজ্য করতেন, তার অধীনে চাকুরি করেই তিনি জীবন শুরু করেছিলেন এবং তার সততার জন্য বিবি খাদিজা তাকে বিবাহ করেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়াত পান এবং ইসলাম ধর্ম প্রচার শুরু করেন, তখন প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন বিবি খাদিজা। মেয়েদেরকে শিক্ষিত করে গড়ে তুলতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি। আজকে আমরা যখন দেখি যে প্রায় শিশু ধর্ষণ, নারী ধর্ষণ, এটা অত্যন্ত গর্হিত একটা কাজ এবং যারা করে তারা সমাজের শত্রু, তাদের প্রতি ঘৃণা। নির্যাতিতা নারী না, যে ধর্ষক তার পরিচয়, তার চেহারাটা এমনভাবে প্রচার করা, সমাজের প্রতি স্তরের মানুষ যেন তাকে ঘৃণার চোখে দেখে, এইভাবে তাকে একেবারে সমাজের বাইরে করে দেওয়া প্রয়োজন। সমাজের উন্নয়নে নারী পুরুষ একসাথে কাজ করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। ইভিএম ব্যবহারের যুক্তি তুলে ধরতে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপি ও অনিয়মের কথা স্বীকার করে নিয়েছেন বলে দাবি করেছে বিএনপি। কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ দাবি করে বলেন, ইভিএম ব্যবহার করা হলে মধ্যরাতের ভোট কারচুপি রোধ করা সম্ভব। সিইসির এমন বক্তব্য গত নির্বাচনে ভোট কারচুপির দলিল হয়ে থাকবে। চিকিৎসা বঞ্চিত করে খালেদা জিয়াকে সরকার মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। যে একজন নির্বাচন কমিশনার একটি নির্বাচনে জনগণের ভোটাধিকার বঞ্চিত করে কি করে সন্ধ্যা রাত থেকে গভীর রাত পর্যন্ত ব্যালট বাক্স পূর্ণ করার অনুমতি দিয়েছিলেন, সেটিরই গুরুত্বপূর্ণ দলিল হলো তিনি বলেছেন যে ইভিএম প্রতিষ্ঠিত না হলে এর মিডনাইট নির্বাচনের ঝুঁকি কমবে না। ঊর্ধ্বতন সাংবিধানিক কর্তা কতখানি আজ্ঞাবাহী হলে পরে একটি ভোটারবিহীন, ম্যান্ডেটবিহীন সরকারের নীতি বাস্তবায়ন করতে গিয়ে কত নির্লজ্জ হতে পারেন, সেটিরই একটি গুরুত্বপূর্ণ দলিল থাকবে কালকের এই বক্তব্যটি। এদিকে নির্বাচন বর্জনের সংস্কৃতি বিএনপির অস্তিত্বকে হুমকির মুখে ফেলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়ায় দলটি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বলেও মনে করেন তিনি। রাজধানীর ওয়েস্টিন হোটেলে জলবায়ু পরিবর্তনের অর্থায়ন নিয়ে আন্তর্জাতিক সম্মেলন শেষে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন।
বিএনপি দলগতভাবে অংশ নিচ্ছে না, তবে তাদের অনেক দলের নেতাকর্মী নির্বাচনে অংশগ্রহণ করছে। আর বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করার যে নীতি অনুসরণ করছে, এটি আসলে ধীরে ধীরে আত্মহননের পথ। এই পথ যদি তারা অনুসরণ করতে থাকেন, ধীরে ধীরে বিএনপি মানুষের কাছ থেকে বহু দূরে সরে যাবে, যেটি একটি দলের অস্তিত্বকে পুরোপুরি হুমকির মুখে ফেলবে। বাংলাদেশে মাদকের কোনো অস্তিত্ব থাকবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানান, সারা দেশে মাদক ব্যবসার সাথে জড়িতদের তালিকা তৈরি করা হয়েছে। মাদক বিরোধী সমাবেশে মন্ত্রী আরও বলেন, আত্মসমর্পণ না করলে তাদের পরিণতি হবে ভয়াবহ। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। জীবনের লক্ষ্য স্থির রেখে মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি ঘোষণার পর আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নড়ে চড়ে বসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলব। শনিবার রাজধানীর বিজি প্রেস মাঠে মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক ব্যবসায়ীদের হালনাগাদ তালিকা তৈরি করা হয়েছে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযানের পাশাপাশি বিভিন্ন কর্মসূচিও পালন করছে। জঙ্গি দমনের মতো মাদকও নিয়ন্ত্রণ করা হবে জানিয়ে মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আত্মসমর্পণ না করলে করুণ পরিণতি ভোগ করতে হবে। যারাই সারেন্ডার করবেন, যারাই তোবা কাটবেন, যার কোনোদিন এই ক্ষতিকারক মাদকের ব্যবসা করবেন না, তাদেরকে আমরা তাদেরকে শেষ সুযোগটা আমরা অবশ্যই দেব। নতুবা আপনাদের জেলখানায় যেতেই হবে, কিংবা আপনারা যদি ওই অস্ত্রের ঝনঝনানি বিশ্বাস করেন, তাহলে কি পরিণত হবে সেটা আপনারাই জানেন। মাদক আইনের কঠোর প্রয়োগ হচ্ছে এবং এই আইন আরও যুগোপযোগী করা হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুব সমাজকে রক্ষা করতে যা যা করা প্রয়োজন তা সব কিছুই করা হবে। মাদক কারবারিদের ধরতে গেলেই তারা আইনশৃঙ্খলা বাহিনীর উপর অবৈধ অস্ত্রের ব্যবহার করছে। পাল্টা জবাব দিতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নিহত হচ্ছে মাদক ব্যবসায়ীরা। যার কাছাকাছি যে সেই অবৈধ অস্ত্র ব্যবহার করে, তখন কি হবে? আত্মরক্ষা সবারই রাইট রয়েছে। আপনার যেমন রাইট রয়েছে আত্মরক্ষা, আমাদের নিরাপত্তা বাহিনীর রাইট রয়েছে। এই সমস্ত ঘটনাগুলি সেখান থেকেই হয়। আমরা স্পষ্ট করে বলছি, আমরা কোনো ক্রস ফায়ার আমরা করি না। এরা ফায়ার ওপেন করলেই শুধুমাত্র সেই ঘটনাগুলি ঘটে। মাদক বিরোধী সমাবেশে আরও বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। গুণী সঙ্গীত শিল্পীদের প্রত্যেককে পরবর্তী প্রজন্মের অন্তত একজন প্রতিভাবান শিল্পী গড়ে তোলার তাগিদ দিয়েছেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এজন্য এটিএন বাংলা সব ধরনের সহায়তা দেবে বলেও জানান তিনি। এটিএন বাংলা কার্যালয়ে নারী দিবসের সঙ্গীত অ্যালবাম অনুভূতি শিরায় শিরায়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন ডক্টর মাহফুজুর রহমান। বিস্তারিত শারফুল আলমের রিপোর্টে। ফাল্গুন সন্ধ্যায় হুমায়রা বশির, রাজা বশির ও অধরা জাহানের অনুভূতির শিরায় শিরায় অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়। এতে সঙ্গীতাঙ্গন, রাজনীতি ও গণমাধ্যমের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। প্রখ্যাত শিল্পী বশির আহমেদ ও লীনা বশিরের সন্তানদের সঙ্গীতের এই অ্যালবাম প্রকাশনা অনুষ্ঠানে শুভেচ্ছা জানান অগ্রজরা। সেরকম কিছু পাবো যেটি আমাদের নতুন প্রজন্মের জন্য একটু উপকারে আসবে। মনের গভীরতা নিয়ে তারা কাজ করেছে, এই গানগুলি মানুষের কাছে পৌঁছে যাক। সিডিটি যেন আমাদের হুমায়রা বশিরকে এবং রাজা বশিরকে আরও দীর্ঘদিন তার সঙ্গীত জগতে স্থায়িত্ব দেয়। প্রয়াত বাবা মায়ের প্রেরণায় এমন সঙ্গীত আয়োজন করা সম্ভব হয়েছে বলে মনে করেন অ্যালবামটির শিল্পী ও সুরকার। আমরা 3 ভাই বোন মিলে শুরুটা করেছি আমাদের মতন করে। আপনাদের আশীর্বাদ পেলে আমরা হয়তোবা এই ধারাবাহিকতাটা সামনের দিকে নিয়ে যেতে পারবো। এই তো নতুন শুরু করা স্টার্ট করেছে, আমি এটা বলবো না স্টার্ট করেছে, প্রকাশ করেছে, তো সামনে যাতে আরো ভালো সুর করতে পারে। আমি গান গাইতাম, পাপা আমাকে বলতো, আম্মি আমাকে বলতো যে একটু করে দেখ না, যদি কোনোদিন কিছু হয়ে যায়। তা আমি বলতাম এটা আমার কাজ না, মনে হয় পাপা করে দিক, আমি গেয়ে নিব। অনুষ্ঠানে শিল্পীদের শুভেচ্ছা জানাতে আসেন রাজনৈতিক ব্যক্তিত্বরাও। বশির আহমদের প্রজন্ম যেন তার যে গায়কী, তার যে প্রতিভা,
সেটাকে বয়ে নিয়ে যেতে পারবেন আগামী প্রজন্মের, আগামী দিনের এখন যারা রঙিন কাচের চশমায় পৃথিবী দেখছেন তাদের জন্য যেন তাদের গানগুলি সত্যিকার অর্থে হৃদয়গ্রাহী হয়। প্রচারেই প্রসার জানিয়ে এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, প্রতিষ্ঠিত শিল্পীদের উচিত পরবর্তী প্রজন্মকে এগিয়ে নেওয়া। শিল্প জগৎটাকে এইভাবে যদি আমরা দীর্ঘদিন টিকে রাখতে চাই, সবাইকে উদ্যোগ নিতে হবে। সব শিল্পীদেরকে আমি বলবো আপনারা উদ্যোগ নেন, প্রত্যেকে একটি করে কমসে কম শিল্পী তৈরি করে যান প্রত্যেকে, তাহলে হয়তো আগামী জেনারেশনে আমাদের এই অভাবটা ঘুচবে। সুরের মোচনায় শ্রোতা হৃদয়ে এই অ্যালবামটি স্থান করে নেবে এমনটা মনে করেন বিশিষ্টজনেরা। অনুভূতির শিরায় শিরায় অ্যালবামটি প্রকাশ করেছে লেজার ভিশন। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। বঙ্গবন্ধু ও বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমাম। রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শেখ মুজিবুর রহমানের জীবন দর্শন নিয়ে লেখা এই বইটির মোড়ক উন্মোচন করা হয়। এ সময় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, জাতীয় সংসদের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী সেলিম মাহমুদ সহ দলের নেতারা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু ও বাংলাদেশ বইয়ের সম্পাদনা করেছেন আওয়ামী লীগের আইন বিষয়ক উপকমিটির সদস্য অ্যাডভোকেট শামীমা সুলতান। সরকারি বেসরকারি আর্থিক ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর সর্বস্তরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে বলে মন্তব্য করেছেন এনবিআর চেয়ারম্যান মুশাররফ হোসেন ভূঁইয়া। সমাজের সব ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়াতে দৃষ্টিভঙ্গি বদলানো জরুরি বলে মন্তব্য করেছেন সমাজবিজ্ঞানী ও সংসদ সদস্য অ্যারোমা দত্ত। বেসরকারি আইএফআইসি ব্যাংকের সহায়তায় রাজধানীর শ্রীরাম মিলনায়তনে তৃণমূল নারী উদ্যোক্তা অ্যাসোসিয়েশন আয়োজিত নারী দিবসের আলোচনায় এসব কথা উঠে আসে। সমাজের সব ক্ষেত্রে সমানাধিকার প্রতিষ্ঠার জোর দেন বক্তারা। সবার জন্য সুস্থ কিডনি নিশ্চিতের লক্ষ্যে সরকারি বেসরকারি ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলোর সমন্বিত প্রয়াসের উপর গুরুত্ব আরোপ করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। বিশ্ব কিডনি দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি আয়োজিত গোলটেবিল বৈঠকে এই গুরুত্ব তুলে ধরেন তারা। জাতীয় প্রেস ক্লাবে এই বৈঠকে জানানো হয়, দেশে 2 কোটিরও বেশি মানুষ কোনো না কোনো কিডনি রোগে আক্রান্ত, আর প্রতি ঘন্টায় কিডনি বিকল হয়ে মারা যাচ্ছে 5 জন। এজন্য নিয়মিত ব্যায়াম, ওজন নিয়ন্ত্রণে রাখা, ধূমপান না করা, পরিমিত সুষম খাবার ও কাঁচা লবণ পরিহারের তাগিদ দেন বক্তারা। আলোচনায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, কিডনি ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক হারুনা রশিদ এবং বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক রফিকুল আলম এ সময় উপস্থিত ছিলেন। দেশে ডিমনেশিয়া বা স্মৃতিভ্রম রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। রাজধানীর ইস্কাটনে এক সেমিনারে বক্তারা বলেন, দেশে প্রায় 4,07,000 রোগী ডিমনেশিয়ায় ভুগছে, আর 2050 সালে 18 লাখ রোগী এ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। 65 ঊর্ধ্ব ব্যক্তির স্মৃতিভ্রম রোগে আক্রান্ত হওয়ার বেশি সম্ভাবনা থাকলে যে কেউ এ রোগে আক্রান্ত হতে পারে বলে জানান চিকিৎসকরা। তাই এখন থেকে ডিমনেশিয়া রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি বিশেষজ্ঞদের। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পরিবেশ বান্ধব শিল্প প্রতিষ্ঠান তৈরিতে শিল্প উদ্যোক্তাদের আরও নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপমন্ত্রী হাবিবুন নাহার। রাজধানীর বিজিএমইএ ভবনে স্বল্প কার্বন প্রযুক্তি নির্ভর প্রকল্প বিষয়ক কর্মশালা অনুষ্ঠানে তিনি একথা বলেন। দূষণ কমাতে উন্নত প্রযুক্তির মেশিনারি ব্যবহারের আহ্বান জানান তিনি। এ সময় বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, পরিবেশ দূষণ কমাতে শিল্প কারখানাগুলোর সচেতন হওয়া প্রয়োজন। একই সাথে স্বল্প কার্বন নিঃসরণকারী যন্ত্রপাতি আমদানি ক্ষেত্রে জাপানের আরও সহযোগিতা চান তিনি। এবং পৃথিবীর মধ্যে বিশ্বের শিল্পোন্নত দেশগুলো বিশ্বের পরিবেশকে অনেকই নষ্ট করেছেন, তারা সেটা স্বীকারও করে, কিন্তু দেখা যায় যে তারা স্বীকার করলেও তাদের জন্য যে কম্পেনসেশন দেওয়ার দরকার এ ব্যাপারে সবাই বিমুখ। পলিউশনটা কে করে? পলিউশনটা তো আমরাই করি। এখানে সরকারও কিছু করতে পারবে না, পরিবেশ অধিদপ্তরও কিছু করতে পারবে না যদি আমরা নিজেরা নিজেদের চরিত্র না পরিবর্তন করি। এবার আন্তর্জাতিক সংবাদ। ট্রাম্প কিম বৈঠক পণ্ড হওয়ার পর সোহাইয়ের পাশাপাশি সানুমদং উৎক্ষেপণ কেন্দ্র সংস্কার শুরু করেছে উত্তর কোরিয়া। স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলছেন, সানুমদং পুনর্নির্মাণের উদ্দেশ্য ক্ষেপণাস্ত্র বা রকেট উৎক্ষেপণ।
বিবিসি জানিয়েছে এরই মধ্যে এই উৎক্ষেপণ কেন্দ্রের কাছাকাছি স্থানে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও রকেট জড়ো করেছে পিয়ংইয়ং। ভিয়েতনামের দ্বিতীয় শীর্ষ বৈঠকে উত্তর কোরিয়ার উপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহারে অস্বীকৃতি জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে সমঝোতা ছাড়াই বৈঠক ভেঙে যাওয়ার পরপরই প্রধান উৎক্ষেপণ কেন্দ্র সোহাই পুনর্নির্মাণ শুরু করে পিয়ংইয়ং। এর দুদিন পর স্যাটেলাইট ছবিতে ধরা পড়ল সানুমদং উৎক্ষেপণ কেন্দ্র সংস্কারের কাজ। এদিকে উত্তর কোরিয়ার নেতিবাচক পদক্ষেপকে বিস্ময়কর বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বাংলা সাহিত্যে বিশেষ অবদান রাখায় সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় সাহিত্য পুরস্কার 2018 পেলেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন ও আবুল মোমেন। আজীবন সম্মাননা পেলেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ ও এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। রাজধানীর শিল্পকলা একাডেমিতে তাঁদের হাতে এই পুরস্কার ও সম্মাননা তুলে দেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বাংলা সাহিত্যের নতুন প্রজন্মের শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এ ধরনের আয়োজন বাড়ানোর জোর দেন তিনি। রাজধানীর সেন্ট জোসেফ স্কুলে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব। জোসেফাইট কালচারাল ফোরামের উৎসবের আয়োজন করে। অনুষ্ঠানে কুইজ, সঙ্গীত, ছবি আঁকা ও গল্প লেখা প্রতিযোগিতা ছিল সবার জন্য। 3টি বিভাগে আবৃত্তি, বাদ্যযন্ত্র এবং প্রাচ্য ও পাশ্চাত্যের 2 ধারায় নাচের প্রতিযোগিতায় অংশ নেয় স্কুল শিক্ষার্থীরা। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এবার স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। কুমিল্লার বরুড়ায় বিনামূল্যে ওষুধ সহ চিকিৎসা সেবা দিয়েছে যমুনা ব্যাংক ফাউন্ডেশন। অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিকুল আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ এবং ব্যাংকের পরিচালক ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। চিকিৎসা শিবিরে প্রায় 3600 মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়। বগুড়ায় অনুষ্ঠিত হল এক্সিম ব্যাংক লিমিটেডের রাজশাহী অঞ্চলের গ্রাহক সমাবেশ। স্থানীয় একটি হোটেলে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর হায়দার আলী মিয়া, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ হোসেন, উপ ব্যবস্থাপনা পরিচালক শাহ মোহাম্মদ আব্দুল বারী ও শেখ বশিরুল ইসলাম এবং ব্যাংকের স্পন্সর শাহদারা মান্নান এ সময় উপস্থিত ছিলেন। রাজশাহী অঞ্চলেই ব্যাংকের সব শাখা ব্যবস্থাপক ও গ্রাহক এতে যোগ দেন। রাজধানীতে অনুষ্ঠিত হল আল আরাফা ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। হাজারীবাগের লেদার ইনস্টিটিউট মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আল আরাফা ইসলামিক ব্যাংকের পরিচালক ও ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান হারুনুর রশিদ খান এবং কলেজ অধ্যক্ষ আব্বাস জাফর হাসান এই সময় উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এবার পার্টেক্স খেলার খবর। 5 মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেই জয় পেল বাংলাদেশ ফুটবল দল। নমপেনে ফিফা প্রীতি ম্যাচে স্বাগতিক কম্বোডিয়াকে 1-0 গোলে হারিয়ে বীর বেশে মাঠ ছাড়ে লাল সবুজের জার্সিধারীরা। এএফসি অনূর্ধ্ব-23 ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বকে সামনে রেখে কম্বোডিয়া সফরে যায় বাংলাদেশ দল। প্রথমার্ধে দাপুটে ফুটবল খেললেও গোলের দেখা পায়নি জামাল ভুঁইয়ার দল। অবশেষে খেলার 83 মিনিটে মাহবুবুর রহমানের কাছ থেকে বল পেয়ে দলের পক্ষে জয়সূচক গোলটি করেন বদলি খেলোয়াড় রবিউল হাসান। বাকি সময়ে আর গোল শোধ করতে পারেনি কম্বোডিয়া। তাতে 1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ফাইনাল খেলার উদ্দেশ্যে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে সকালে নেপালের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ নারী ফুটবল দল। এ উপলক্ষে বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে দলের কোচ গোলাম রব্বানী ছোটন জানান, প্রস্তুতি ভালো হয়েছে, আশা করছি ভালো ফলাফল সম্ভব হবে। আর দলের অধিনায়ক সাবিনা খাতুন জানান, দলের লক্ষ্য পূরণে দেশবাসীর কাছে দোয়া কামনা করেন তিনি। 21 সদস্যের এবারে দলের 14 জনই আগের বারে দলে ছিলেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ ও দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু। এ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী 14 মার্চ বাংলাদেশ মুখোমুখি হবে ভুটানের। বৃষ্টিতে পরিত্যক্ত হল ওয়েলিংটনে বাংলাদেশ নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলাও। প্রথম দিন বৃষ্টিতে পণ্ড হয়, নির্ধারিত সময়ের 30 মিনিট আগে ম্যাচ শুরুর কথা ছিল। তবে থেমে থেমে বৃষ্টি হয় মাঠের বেশিরভাগ জায়গায় পানি জমে যায়। পরে বৃষ্টি থামলেও খেলা শুরু করা সম্ভব হয়নি। কিছু বিরতি দিয়ে আবারও বেরসিক বৃষ্টি হানা দিলে খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। বাংলাদেশ সময় রাত 3:30টায় শুরু হবে তৃতীয় দিনের ম্যাচটি।
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে জয় পেয়েছে মোহামেডান, প্রাইম ব্যাংক ও প্রাইম দোলেশ্বর। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আরিফুল হকের অলরাউন্ড নৈপুণ্যে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে 2 উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক। বল হাতে 4 উইকেট ও ব্যাট হাতে অপরাজিত 32 রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হন আরিফুল। অন্যদিকে সাভারে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে 3 উইকেটে হারায় মোহামেডান। গাজী গ্রুপের দিয়ে 183 রানের টার্গেটে খেলতে নেমে 87 রানে 6 উইকেট হারালেও অপরাজিত 82 রানের ইনিংস খেলে মোহামেডানকে জয় এনে দেন রকিবুল। এদিকে ফতুল্লায় শাহিনপুরকে 9 উইকেটে হারায় প্রাইম দোলেশ্বর। আন্তর্জাতিক হকি ফেডারেশনের আয়োজনে 9 থেকে 15 সেপ্টেম্বর সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে AHF কাপ হকি টুর্নামেন্ট। সেখানে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ যুব নারী হকি দল। তাদের প্রশিক্ষণ ক্যাম্প। এই উপলক্ষে সংবাদ সম্মেলনে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সাদেক জানান, তাদের উদ্দেশ্য একটি শক্তিশালী দল গঠন করা। ফেডারেশনের সহসভাপতি সাজেদ এ আদেল এ সময় উপস্থিত ছিলেন। 74টি দলে 420 জন পুরুষ ও মহিলা সাঁতারুর অংশগ্রহণে কাল শুরু হচ্ছে ম্যাক্স গ্রুপ 29তম জাতীয় সাঁতার প্রতিযোগিতা। এই উপলক্ষে রাজধানীর BOA ভবনে সংবাদ সম্মেলনে ফেডারেশনের সহসভাপতি রমিজউদ্দিন জানান, অনেকদিন পর এবার ইলেকট্রনিক স্কোর বোর্ডের মাধ্যমে সাঁতারুদের টাইমিং ধরা হবে। এছাড়া সেরা পুরুষ ও নারী সাঁতারুকে ক্রেস্ট ও অর্থ পুরস্কার দেওয়া হবে। আর নতুন জাতীয় রেকর্ড গড়া সাঁতারুদের দেওয়া হবে অর্থ পুরস্কার। স্পন্সর প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীর ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সেলিম মিয়া এসবে উপস্থিত ছিলেন। মাদকমুক্ত সমাজ গড়ে 2 বাংলার সম্প্রীতির বন্ধনকে দৃঢ় করার লক্ষ্যে 24 মার্চ কলকাতায় শুরু হচ্ছে ওয়ালটন সম্প্রীতি যাত্রা সাইকেল র্যালি। 29 মার্চ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেষ হবে এই সম্প্রীতি যাত্রা। এবারের র্যালিতে অংশ নিচ্ছেন বাংলাদেশ ও কলকাতার 20 সাইক্লিস্ট। ভলিবল ফেডারেশনের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার। তিনি জানান, এ নিয়ে তৃতীয়বারের মতো সম্প্রীতি যাত্রার সঙ্গে যুক্ত হয়েছে ওয়ালটন। সাবেক ভারতীয় ফুটবলার ও ধারাভাষ্যকার মিহির দাস এ সময় উপস্থিত ছিলেন। শেষ করার আগে ইউপে সংবাদ শিরোনাম আরও একবার। প্রথম ধাপে 78 উপজেলায় নির্বাচন কাল। বেশিরভাগ দল অংশ না নিলেও ভোটার উপস্থিতি ভালো হবে মনে করছে কমিশন। ডাকসু নির্বাচনের প্রচারণা শেষ আজ। সোমবার ভোট। 24 ঘন্টা বিশেষ নজরদারির ঘোষণা পুলিশের। নির্বাচন সুষ্ঠু করার আহ্বান সাবেক ভিপি ও শিক্ষার্থীদের। নারী নির্যাতনকারীরা সমাজের শত্রু বললেন প্রধানমন্ত্রী। ধর্ষকদের বিরুদ্ধে জনমত গঠনের আহ্বান। আত্মসমর্পণ না করলে মাদক ব্যবসায়ীদের পরিণতি হবে ভয়াবহ, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। বললেন, মাদকের অস্তিত্ব থাকবে না বাংলাদেশে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTubeNews। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে।